তো মনে করা ভুলে গেলে আবার পরে যারা দেখবে দেখতে হবে। ঠিক আছে, যেটা বলছিলাম যে এই যে ত্রিভুজটা এটা হচ্ছে কি, এটা সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজটা অতিভুজ দেখ এমএন, অতিভুজ যদি এমএন হয় তাহলে সেই অতিভুজের মানটা আমাদের জানা আছে বি। তাহলে আমাকে জানতে হবে কি কি, এই এনপি, এনপির এই ত্রিভুজটা লম্ব, আর পিএমটা এই ত্রিভুজটার ভূমি। আচ্ছা বলতো, অতিভুজ আমি জানি, আমি কোনটা জানি? অতিভুজ জানি, কোনটাও জানি, আমাকে ভূমি নির্ণয় করতে হবে। কি করে নির্ণয় করা যেতে পারে? ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক আছে কোন ত্রিকোণমিতিক কোণানুপাতে? cos theta cos থিটা। তার theta মানে এখানে, হ্যাঁ, তার মানে এখানে cos আলফা হবে। তাহলে আমি যদি এই এমপিটা নির্ণয় করতে চাই, ভূমিটা, ইন টার্মস অফ বি অ্যান্ড আলফা, আমাকে cos ইউজ করতে হবে। আর আমি যদি এনপিটা নির্ণয় করতে চাই মানে লম্বটা, তাহলে আমার আর অতিভুজ জানা আছে, তাহলে আমাকে সাইন ইউজ করতে হবে, কারণ সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে বুঝতে পারছি যে এই ত্রিভুজটাতে আমি যদি সাইন আলফা আর cos আলফা ইউজ করি, তাহলে আমি অবশ্যই এই এনপি এবং এমপি এই দুটো পেয়ে যাব ইন টার্মস অফ বি অ্যান্ড আলফা। তাহলে দেখ ওটাই করেছি। দেখ এখানে করেছি, দেখ cos আলফা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব ছিল আমাদের এমপি আর অতিভুজ ছিল এমএন। তাহলে আমি জানতে চাইছি এমপি, তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি কোনাকুনি গুণ করলে এমপি সমান কত আসছে, এমএন cos আলফা। এবার এমএনটা কত, এমএনটাই বি, তাহলে সেটা হয়ে যাচ্ছে বি cos আলফা। দেখ এমএনটাই বি, যদি তুই এমএনটা দেখিস ওখানে মূল ত্রিভুজটাতে দেখতে পাবে, এই যে এমএন হচ্ছে যে বি, তাহলে এমএন cos আলফা মানে কত, বি cos আলফা। সিমিলারলি দেখ এখানে যদি সাইন আলফা যায়, সাইন আলফা কত বল, লম্ব বাই অতিভুজ, লম্ব পিএন ডিভাইড বাই এমএন, তাহলে সাইন আলফা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে কোনাকুনি গুণ করলে পিএন সমান এমএন সাইন আলফা, এবার এমএন মানে হচ্ছে বি, তাহলে পিএন সমান বি সাইন আলফা। তাহলে এমপি আর পিএন আমরা পেয়ে গেলাম, যদিও এমপি আর পিএন আমরা পেয়ে গেলাম। এবারে যে এমপি এন্ড পিএনটাকে আমরা এইখানে ইউজ করবো, কারণ দেখ এখানে আমরা আগে করে গেছিলাম ও এন এ হোল স্কয়ার সমান ওপি প্লাস পিএন এ হোল স্কয়ার। এবার ওপি মানে কত, ওপি মানে হচ্ছে ওএম প্লাস এমপি, তুই দেখ ছবিটা দেখলে বুঝতে পারবি ওপি কত। ওপি এখানে পর্যন্ত টোটাল, সেটা কত হচ্ছে ওএম প্লাস এমপি। তাহলে ওপির জায়গায় আমি জাস্ট বসিয়েছি, ওপির জায়গায় আমি জাস্ট বসিয়েছি ওএম প্লাস এমপি তার হোল স্কয়ার প্লাস পিএন এর হোল স্কয়ার যেমন ছিল, আর ওএন মানে কত আর, এই যে আমি একটা পেজে দেখাতে চাইছি, হুম, তাও দেখা যাচ্ছে, এবার ঠিক আছে। এবার দেখ ব্যাপারটা যে এইখানে যেটা আমি বলছিলাম যে এই ওপিটাকে আমি জাস্ট ভেঙেছি ওএম প্লাস এমপি করে, ওএম প্লাস এমপি, আর এই পিএনটা তো ছিল তাহলে পিএন স্কোয়ার, আর এই ওএনটা মানে কত, ওএন মানে হচ্ছে যে আর, দেখ তাহলে জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি। তাহলে ওএন এর মান আর যদি হয় তাহলে সেটা হচ্ছে আর স্কোয়ার, আমি আরটা নির্ণয় করতে চাইছি। আচ্ছা ওপি হচ্ছে যে ওএম প্লাস এমপি, এবারে ওএম মানে কত, দেখ ও এম, ও এম মানে হচ্ছে এ বাহুটা, তাহলে এ ওএম মানে হচ্ছে যে এ, আর এমপি মানে কত এখনই বের করেছি যে বি কস আলফা, তাহলে এমপির জায়গায় আমি বসিয়েছি বি কস আলফা। তাহলে এটা কত হচ্ছে এ প্লাস বি কস আলফা তার হোল স্কোয়ার। আর পিএন এর জায়গায় কত বসাবো, পিএন এর জায়গায় বসাবো বি সাইন আলফা, তাহলে এখানে জাস্ট বি সাইন আলফা বসিয়েছি। তাহলে দেখ পুরো এই যে ডান সাইডটা এ বি আর আলফাতে চলে এসেছে, এটাই আমার উদ্দেশ্য ছিল, এ বি এন্ড আলফাতে প্রকাশ করা আমার উদ্দেশ্য ছিল ডান সাইডটাকে, কারণ আমাকে নির্ণয় করতে হবে আর ইন টার্মস অফ এ বি এন্ড আলফা। আমি এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ ছিল না, তাই এটাকে সমকোণী ত্রিভুজ করলাম। সমকোণী ত্রিভুজ করতে যে দুটো প্রবলেম এলো কি, না দুটো দুটো বাহুর মান আমার জানা থাকে না, দুটো অংশের মান আমার জানা থাকে না, সেই অংশের মানগুলোকে আমি ইন টার্মস অফ কস আলফা অ্যান্ড সাইন আলফা নিয়ে এলাম বাই সিম্পল ইউজিং ট্রিগোনোমেট্রি যে রিলেশনশিপ গুলো আছে সেগুলোর সাহায্যে। দিয়ে পরে আমি দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডটা আমার এ বি অ্যান্ড আলফার টার্মসে চলে এসেছে। এবারে আমার কাজ কি, এবারে আমার কাজটা খুব সিম্পল, এটাকে জাস্ট অ্যালজেব্রিক ক্যালকুলেশন করব, তাহলে আমি অ্যাকচুয়াল ব্যাপারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি যদি ক্যালকুলেশনটা করি সিম্পল দেখতে পাচ্ছিস যে এ প্লাস বি কস আলফা তার হোল স্কয়ার প্লাস বি সাইন আলফা তার হোল স্কয়ার। তাহলে এটা এ প্লাস বি এর যে হোল স্কয়ার ছিল এটাকে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার লিখবো। তাহলে বুঝতে পারছিস এইটাকে জাস্ট ভেঙেছি এ প্লাস বি হোল স্কয়ার শুধু, তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি, টু এ বির জায়গায় কত হবে বি কস আলফা, তাহলে টু এ বি কস আলফা প্লাস এটার স্কয়ার কত হবে বি স্কয়ার কস স্কয়ার আলফা, এটার স্কয়ার মানে কত হবে বি স্কয়ার সাইন স্কয়ার আলফা। তাহলে এই বি স্কয়ার কস স্কয়ার আলফা এখানে যে বি স্কয়ার সাইন স্কয়ার আলফা, তাহলে এখান থেকে বি স্কয়ারটা কমন যাবে, তাহলে বি স্কয়ার যদি কমন যায় কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা হয়ে যাবে।
তাহলে cos স্কয়ার আলফা প্লাস এখানে এখানে এখান থেকে যদি মনে করো আমি বি স্কয়ারটা এখানে ক্যান্সেল করে দিই, এখানে বাদ দিয়ে দিই, দিয়ে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে কত হবে বি স্কয়ার ইন্টু সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা। তাহলে এইটা কত হয়েছে, এই মানটা 1 হয়ে যাচ্ছে cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার। তাহলে এখানে কেবলমাত্র বি স্কয়ার পড়ে থাকবে, ওই জন্য দেখ এইখান থেকে এ স্কয়ার লিখেছি আর এই বি স্কয়ারটা এইখান থেকে লিখেছি জাস্ট। তাহলে কোনটা পড়ে থাকলো, এইটা। তাহলে ওইটাকে আলাদা করে লিখেছি 2ab cos আলফা। তাহলে টোটাল আর স্কয়ার কত হচ্ছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে আর কত হবে, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। ওকে, এইটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, যে লব্ধি ভেক্টরের যেটা মান হবে সেটা হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে আমাকে এ বি এবং আলফা যদি দেওয়া থাকে, আমি নিশ্চয়ই দুটো ভেক্টরের মধ্যবর্তী দুটো ভেক্টরের যে লব্ধির মান সেটা নির্ণয় করতে পারবো। এইবারে দেখ, এখানে আমি যদি এই আলফা সমান 90 ডিগ্রি বসাই, আমি যে কেসটা প্রথমে বলছিলাম, যে ছবিটা এঁকেছিলাম, যেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করতে পারছিলাম, এটা আমরা বলছিলাম যে আর সমান হবে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে অ্যাঙ্গেলটা এ আর বি এর মধ্যে কত ছিল, আলফাটা 90 ডিগ্রি। দেখ তুই ফাইনাল রেজাল্টটাতে আলফা 90 ডিগ্রি বসার সেম রেজাল্ট আসবে। দেখ এইখানে যদি আমি cos আলফা, আলফা যদি 90 বসাই তাহলে cos আলফা কত হবে, 0 হয়ে যাবে, cos 90 0। তাহলে দেখ এই টার্মটা থাকবে না। এই টার্মটা যদি না থাকে তাহলে আর সমান কত হবে, সিম্পল রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে দেখ এইটা হচ্ছে আমাদের জেনারেল রেজাল্ট, কিন্তু যদি আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ এঁকে নিই তাহলে সেটা হয়ে যাবে স্পেশাল রেজাল্ট। কিন্তু আমরা সবসময় কি জেনারেল রেজাল্ট জানতে চাইবো, যেটাতে আলফার যে কোনো মান বসালে আমাদের যে কোনো রেজাল্ট চলে আসবে। তাই ওই স্পেশাল রেজাল্টটা, যেটা আমরা স্পেশাল রেজাল্টটা দেখলাম, যে যখন দুটো ফ্যাক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকবে, সেটাও আমাদের চলে আসছে এই মূল এক্সপ্রেশনটা থেকে, আলফা সমান 90 বসালে। এবার আলফা সমান যদি 0 ডিগ্রি বসাস তখন একরকম হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab চলে আসবে, জাস্ট এ প্লাস বি হয়ে যাবে। আলফার বিভিন্ন মান 45 বসালে একরকম আসবে, 30 বসালে একরকম আসবে। এ বি এর মান বসিয়ে তাহলে আমরা আর নির্ণয় করতে পারবো। তাহলে এটা আমাদের জেনারেল এক্সপ্রেশন। কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস জানার দরকার, যেটা আমি আগে বলছিলাম, যে অভিমুখটা, সেই অভিমুখটা কে প্রকাশ করছে, অভিমুখটা প্রকাশ করছে থিটা। তাহলে এইখানে যেমন আমি ট্যান থিটা সিম্পলি বলেছিলাম বি ডিভাইড বাই এ, এখানে তো ট্যান থিটা বলা যাবে না। তাহলে আমাকে ট্যান থিটা বলতে গেলে এই বড় ত্রিভুজটা নিতে হবে, এইটা একটা সমকোণী ত্রিভুজ, এ ও এন পি, এইটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটাতে যদি আমি ট্যান থিটা নির্ণয় করি দেখ তাহলে সুবিধা হবে। তাহলে এখানে থেকে যদি ট্যান থিটা নির্ণয় করি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে এনপি, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে ওপি। তাহলে এনপি বাই ওপি, কিন্তু ওপিটাতে আবার কি সমস্যা আছে, ওপিটাকে আমরা লিখতে হবে ওএম প্লাস এমপি, কারণ আমি ওএম এর মান আর এমপির মান আলাদা আলাদা জানি। এমপির মান কত জানি আমরা, বি কস আলফা, আর এনপির মান জানি আমরা বি সাইন আলফা। তাহলে সেগুলো জাস্ট বসাবো দেখ ট্যান থিটা করে, এই যে। তাহলে ট্যান থিটা নির্ণয় করার জন্য জাস্ট আমরা করেছি কি, পিএন বাই ওপি। এবার উপরটা পিএন যেমন পিএন ছিল, কারণ পিএন এর মান আমরা নির্ণয় করেছি, পিএন হচ্ছে বি সাইন আলফা, নির্ণয় করে ফেলেছি আগে, তাহলে উপরটা পিএন আছে। আর নেক্সট ওপিটাকে আমাদের লিখতে হচ্ছে ওএম প্লাস এমপি। তাহলে ওএম এর মানটা কত আছে, এ, আবার এমপির মান কত, এমপির মান হচ্ছে বি কস আলফা। তাহলে এটা এ প্লাস বি কস আলফা হয়ে গেল। তাহলে ট্যান থিটা সমান হয়ে যাচ্ছে বি সাইন আলফা ডিভাইড বাই এ প্লাস বি কস আলফা, বি সাইন আলফা ডিভাইড বাই এ প্লাস বি কস আলফা। এবারে দেখ আবার যদি আলফা সমান 90 ডিগ্রি বসাস, আগের রেজাল্টে চলে আসবে। এখানেও দেখ আলফা যদি 90 বসানো হয় তাহলে সাইন 90 কত 1 আর কস 90 কত 0। তাহলে সাইন 90 যদি 1 হয় তাহলে উপরটাতে দেখ শুধু বি থাকছে, উপরটাতে অনলি বি থাকবে সাইন 90 যদি 1 হয়। আর কস 90 যদি 0 হয় তাহলে এই টার্মটা থাকবে না। তাহলে এই টার্মটা যদি না থাকে নিচে এ থাকবে শুধুমাত্র, তাহলে ট্যান থিটা সমান বি ডিভাইড বাই এ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছিস আমাদের এটা কিন্তু জেনারেল রেজাল্ট, এগুলো সব যেগুলো নির্ণয় করছি, আর সমান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা, বা ট্যান থিটা সমান বি সাইন আলফা ডিভাইড বাই এ প্লাস বি cos আলফা। এই দুটো রেজাল্ট, এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা মুখস্থ রাখতে হবে, কারণ যখন অঙ্ক করবি তখন নিশ্চয়ই তুই এই পুরোটা প্রমাণ করে অঙ্ক করবি না। তোকে মনে কর এ বি এবং আলফার মান দেওয়া আছে, আর নির্ণয় করতে বলছে, ডাইরেক্ট এই ফর্মুলাটা বসাতে হবে। তো থিটা নির্ণয় করতে বলছে, ডাইরেক্ট এই ফর্মুলাটা বসাতে হবে। তাহলে এই ফর্মুলাগুলো সব মনে রাখতে হবে, অঙ্ক করতে করতে অটোমেটিক্যালি এই ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমরা যখন অঙ্ক করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো যে কিভাবে ইউজ হচ্ছে এই ফর্মুলাগুলো। তাহলে আপাতত আমি এই ফর্মুলাটা একটু মনে রাখার একটা প্রসেস বলি, এই ফর্মুলাটা, কারণ এখন যেভাবে চলে এলো এরকম তুই যখন অঙ্ক করবি তখন এরকম ডাইরেক্ট লিখতে পারবি না, মানে ভুলে যাবে, এটা উল্টে পাল্টে যেতে পারে। তো আমি তোকে একটা মনে রাখার প্রসেস শিখিয়ে দিচ্ছি। তুই কি করবি দেখ, এইভাবে মনে রাখতে পারোস যে ট্যান থিটা আছে তো লেফট হ্যান্ড সাইডে বাঁ দিকে, তাহলে ডান দিকে নিশ্চয়ই সাইন বাই কস হবে। তাহলে যদি দেখ সাইন, বুঝতে পারছিস, এইটা তোর গুলিয়ে যেতে পারে পরীক্ষার সময়, যে সাইনটা উপরে হবে নাকি নিচে হবে।
বা তুই যখন অঙ্ক করতে যাবে এটা গুলিয়ে যাবে, কদিন পরে যখন ভুলে যাবে আরো অনেক ফর্মুলা চলে আসবে। কিন্তু তুই মনে রাখতে পারিস এইভাবে, দেখ যেহেতু লেফট হ্যান্ড সাইডে ট্যান আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে ট্যান হতে গেলে নিশ্চয়ই উপরে সাইন নিচে কস হতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি নয়, যেটা আমি বলছি অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা নয়, আমি এটা মনে রাখার প্রসেস বলছি, এটার মধ্যে কোনো ফিজিক্স নেই, কোনো ম্যাথমেটিক্সও নেই, আমি জাস্ট একটা মনে রাখার প্রসেস বলছি। ওকে, তাহলে দেখ আমি এইভাবে ভাবতে পারি ব্যাপারটাকে, যে যেহেতু লেফট হ্যান্ড সাইডে ট্যান আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে ট্যান করতে গেলে উপরে সাইন নিচে কস হবে, কাজে এইটা গুলানোর আর কোনো সম্ভাবনা নাই যে উপরে সাইন হবে নিচে কস হবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে যে সাইনের সঙ্গে একটা কোএফিসিয়েন্ট গুণ আছে, কসের সঙ্গে একটা কোএফিসিয়েন্ট একটা সহগ গুণ আছে, এবং দেখ এরা দুজনে একই ভেক্টর গুণ আছে। সুবিধাটা যে সাইনের সঙ্গে যে গুণ আছে কসের সঙ্গেও সেই গুণ আছে, আর নিচটাতে একটা প্লাস দিয়ে এক্সট্রা টার্ম আছে যেখানে সাইন বা কস নেই। তাহলে কোশ্চেনটা হবে যে এই সাইন বা কসের সঙ্গে কে গুণ আছে, সেটা তুই ছবিটা দেখলে বুঝতে পারবি একটু যে সাইন বা কসের সঙ্গে কে গুণ আছে। দেখ সাইন বা কসের সঙ্গে গুণ আছে আমাদের বি, সাইন বা কসের সঙ্গে গুণ আছে বি। বিটা কোন ভেক্টর? বিটা হচ্ছে সেই ভেক্টর যার সঙ্গে থিটা অ্যাঙ্গেলটা নেই। খেয়াল কর, থিটা অ্যাঙ্গেলটা অ্যাসোসিয়েট করছে কে কে, আর এবং এ এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে দেখ বি যে এতক্ষণ একা পড়েছিল তাকে সঙ্গে নিয়েছে কস আর সাইন। বি যে ভেক্টরটা একা পড়েছিল তাকে এ আর আর, এ এবং আর যাকে আলাদা করে দিয়েছিল সেই ভেক্টরটা তাকে সঙ্গে নিয়েছে কস এবং সাইন। এইভাবে ভাবতে পারিস। তার মানে যখনই তুই কস আলফা নির্ণয় করতে ট্যান থিটা নির্ণয় করতে যাবি, তখনই প্রথমে কি লিখবি, উপরে সাইন আলফা নিচে কস আলফা। এবারে সাইন আলফা বা কস আলফার সঙ্গে কে গুণ থাকবে? যে ভেক্টরটার সঙ্গে থিটা অ্যাঙ্গেলটা ছিল না, আর নিচটাতে একটা ভেক্টর এক্সট্রা যোগ থাকছে, কোনটা? যে ভেক্টরটা পড়ে আছে, আর বাকি দুটোই তো ভেক্টর। তাহলে একটা ভেক্টরের সঙ্গে যদি সাইন আর কসের সঙ্গে গুণ থাকে একটা ভেক্টর, তাহলে আরেকটা ভেক্টর নিচে যোগ হবে। কারণ কি দেখ, এই যে মানটা লিখছি না ট্যান থিটা সমান বি সাইন আলফা ডিভাইড বাই এ প্লাস বি কস আলফা, এই এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। মনে কর আমি এই বাহুটাকে বি নাম না দিয়ে এই বাহুটাকে বি দিয়ে দিলাম, এটা চেঞ্জ হতেই পারে, আর এইটাকে এ দিয়ে দিলাম, তখন তো এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্সপ্রেশনটা ওই জন্য এইভাবে মনে রাখতে হবে যেভাবে বললাম আমি। তাহলে এখন যদি এইটা থাকে তাহলে কি হবে, এ এ সাইন আলফা ডিভাইডেড বাই এ কস আলফা প্লাস বি, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছিস? তাহলে আমাকে দেখতে হবে যে উপরে সাইন হবে নিচে কস হবে, এবং সেটা সাইন থিটা কিন্তু নয়, দেখ এদিকে থিটা আছে, ডান দিকে কিন্তু থিটা নয়, আলফা। তাহলে সাইন আলফা কস আলফা, কে গুণ থাকবে ওদের সঙ্গে? যে ভেক্টরটা আলাদা হয়ে আছে সেই ভেক্টরটা গুণ থাকবে, তার সঙ্গে আরেকটা ভেক্টর যেটা পড়ে আছে সেটা যোগ হবে। এটা মনে রাখার পদ্ধতি বলি, কিন্তু এমনিতে যদি মনে রাখতে পারিস খুব ভালো। ওকে, এবার আমরা নেক্সট পেজের দিকে যাই। সবাই বুঝতে পারছিস তো? হ্যাঁ রে, না বুঝতে পারলে বলবি। যদিও না বুঝতে পারার কোনো কারণ নাই, এমন করে বুঝিয়ে দিচ্ছি বাচ্চাদের মতো, ওটে। আচ্ছা, এবারে কি ভেক্টর সামান্তরিক সূত্র আছে? হুম। তাহলে এবার আমরা ভেক্টর সামান্তরিক সূত্র পড়বো। তাহলে দেখ ভেক্টরের সামান্তরিক সূত্রটা আর ত্রিভুজ সূত্রটার মধ্যে শুধু ল্যাঙ্গুয়েজটাতে ডিফারেন্স আছে, বাদ বাকি সব একই হবে। কাজে এটা আমাদের বুঝতে অনেক সুবিধা। দেখ সামান্তরিক সূত্রের আগে যে বিবৃতিটা, যে স্টেটমেন্টটা, সেটা আগে বুঝতে হবে যে সামান্তরিক সূত্রের স্টেটমেন্টটা কি বলছে। সামান্তরিক সূত্রের যেটা মূল স্টেটমেন্ট সেটা বলছে যে কোনো সামান্তরিকের সন্নিহিত দেখ দুটো ভেক্টরকে আমরা যোগ করব, তার ফলে আমরা থার্ড ভেক্টর পাবো। এবারে সামান্তরিকের বাহু কটা হয়? চারটা। তাহলে তার মধ্যে দুটো বাহু দুটো ভেক্টরকে প্রকাশ করবে, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই।
ত্রিভুজের 3টা বাহু ছিল, তাই দুটো ফ্যাক্টরকে দুটো ফ্যাক্টরকে প্রকাশ করছিল, আর থার্ড বাহুটা লব্ধিকে প্রকাশ করছিল। কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে 4টা বাহু, তাহলে কোন দুটো বাহু দুটো ভেক্টরকে প্রকাশ করবে? সন্নিহিত দুটো বাহু বলছে, সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু। দেখ, সন্নিহিত বাহু মানে কি? সন্নিহিত বাহু মানে হচ্ছে যেগুলো একটার সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড, লেগে থাকবে। তাই দেখ, এই পয়েন্টের সাপেক্ষে যদি এই ও পয়েন্টের সাপেক্ষে সন্নিহিত বাহু কোনটা? এই বাহুটা সন্নিহিত বাহু এইটা। তাহলে এই ভেক্টর যদি এ কে প্রকাশ করে, তাহলে এই ভেক্টরটা বি কে প্রকাশ করবে। এবং যেহেতু সামান্তরিক, বুঝতে পারছি অপোজিট দিকের বাহুগুলো সেম হবে, তাহলে এটা যদি বি হয়, সিমিলারলি এটা বি হবে। এটা যদি এ হয়, তাহলে উপরটা এ হবে। তাহলে দেখ, এই ও কিউ বাহুটা বি ভেক্টরকে প্রকাশ করবে, আবার এই বাহুটাও বি ভেক্টরকে প্রকাশ করবে, আবার ও এম বাহুটাও এ ভেক্টরকে প্রকাশ করবে, আর এই বাহুটাও এ ভেক্টরকে প্রকাশ করবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে দুটো ভেক্টরকে আমি কিভাবে প্রকাশ করব? না, দুটো ভেক্টরকে দুটো সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করব। এইবারে ওই তাদের সংশ্লিষ্ট যে কর্ণটা হবে, এইখানে দেখ, এই এ এবং বি এর সংশ্লিষ্ট কর্ণ কোনটা? এইটা হচ্ছে সংশ্লিষ্ট কর্ণ। এই কর্ণটা লব্ধি ভেক্টরকে প্রকাশ করবে। তাহলে ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা আমাদের ছিল, যে যে বিবৃতিটা ছিল, যে স্টেটমেন্টটা ছিল, সেইটা আমরা বুঝলাম যে সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যে দুটি ভেক্টরকে প্রকাশ করে, তাহলে তাদের সঙ্গে সংশ্লিষ্ট যে কর্ণটা থাকবে, এসোসিয়েটেড যে ডায়াগোনালটা থাকবে, সেই এসোসিয়েটেড ডায়াগোনালটা লব্ধি ভেক্টর আর কে প্রকাশ করবে। এবারে দেখ, সিমিলারলি আগের মতোই আমাকে সেই লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ নির্ণয় করতে হবে। কিন্তু তার আগে আমরা জানবো যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ তাহলে এখানে কোনটা? এ এবং বি এর মধ্যবর্তী কোণ তো আলফা। তাহলে আলফা কোণ এখানে কোনটা হবে? দেখ, এই বিন্দুর সাপেক্ষে দুটো ভেক্টর তো এখানে বহির্মুখী আছে, বি ভেক্টরও বহির্মুখী, এ ভেক্টরও বহির্মুখী। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ যেটা হবে সেটা এইটা, এইখানে আলফা আমি লিখে দিতে পারি, সেটা লিখেছি। এবং লব্ধি ভেক্টরটা আমরা এ এর সঙ্গে কত কোণ দেখছি? লব্ধি ভেক্টর এ এর সঙ্গে দেখ এখানে থিটা কোণ করে রয়েছে। তাহলে আগের ছবিটার সঙ্গে এই ছবিটা জাস্ট একটু পার্থক্য আছে, এখানে এ আর বি এর মধ্যবর্তী কোণটাকে আমি এখানে দেখাতে পাচ্ছি, যেটা আগে ডান সাইডে দেখাতে হচ্ছিল। এবং এটাকে যদি আমি এইভাবে একটু দেখাই, ছবিটা ঠিক আসছে না, একটু হাইড হয়ে যাচ্ছে, আমি ছোট করে দাও। হুম, দেখ এই যে ব্যাপারটা, যে এইখানে যে বিষয়টা তুই দেখতে পাচ্ছিস, সামান্তরিকটা যদি তুই দেখিস, আমি যদি সামান্তরিকের এই পোর্শনটাকে বাদ দিয়ে দিই, উপর দিকের পোর্শনটাকে তুই দেখ, তাহলে দেখ বাকিটা ত্রিভুজ সূত্রের মধ্যেই চলে আসছে। তাই আমি যেটা বলছিলাম, এখানে দেখ আবার বলি, যে এইটা হচ্ছে যে লব্ধি ভেক্টর। তো এবার দেখ, আমরা লব্ধি ভেক্টরটাকে সামান্তরিকের, এটা হচ্ছে বি বাহু, আর এটা হচ্ছে এই ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, দুটো বাহু দ্বারা প্রকাশ হয়েছে, আর এটা হচ্ছে লব্ধিটা হচ্ছে এদের কর্ণ দ্বারা প্রকাশ হয়েছে। এবার যেটা আমি বলতে চাইছিলাম, দেখ এইটা যদি এ ভেক্টর হয়, আমরা ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে দেখ, আমি যদি এই উপর দিকটাকে বাদ দিয়ে দিই, জাস্ট এই সাইডটাকে যদি আমি ঢাকিয়ে দিই, তাহলে দেখ আমি যদি এই সাইডটাকে দেখি, এই নিচের সাইডটাকে, তাহলে এটা ত্রিভুজ সূত্র। দেখ এইটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এটা হচ্ছে আর ভেক্টর। সামান্তরিক সূত্রের আমি যদি উপরের পোর্শনটাকে, মানে এই পোর্শনটাকে বাদ দিয়ে দিই, এই পোর্শনটাকে যদি আমি বাদ দিয়ে দিই সামান্তরিক সূত্রে, ভেবে দেখ, তাহলে এই দিকটা কি রইলো? ত্রিভুজ সূত্র হয়ে গেছে। কারণ দেখ, পরপর দুটো বাহু হয়ে গেছে, এই ভেক্টর এটা, বি ভেক্টর একটা এটা, বিপরীত ক্রমে গৃহীত এটা থার্ড বাহু হয়ে গেছে। দেখ, বিপরীত ক্রমে গৃহীত এটা থার্ড বাহু হয়ে গেছে আর ভেক্টর। এটাকে বুঝতে পারছিস ব্যাপারটা আমি কি বলতে চাইছি? তখন দেখ, এ এবং বি এর যে মধ্যবর্তী কোণ আলফা, সেটা এইখানে দেখিয়েছি, এখানে দেখানো উচিত। কারণ এখন এটাকে এখান থেকে বহির্মুখী করতে হবে, এইদিকে বহির্মুখী করতে হবে, আর এটা হচ্ছে যে বি। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ এটা আলফা হয়ে গেল, এ এবং আর এর সঙ্গে কোণ এটা, কোণ এটা থিটা হয়ে গেল। তাহলে সামান্তরিক সূত্রের বিবৃতিটা যাই হোক, সেই বিবৃতিটাকে আমি মেনে ফলো করে লাস্টে আমি দেখতে পাচ্ছি আসলে এটা যে ডায়াগ্রামটা, সেটা ত্রিভুজ সূত্রের মতোই হয়ে গেছে। যদি আমি এই পাশটাকে ছেড়ে দিই, এই পাশটা আমার আর প্রয়োজন নাই, এই পাশটাকে ছেড়ে দিলাম, কারণ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আগে যেরকম করেছিলাম আমি সেরকম ভাবেই করতে পারবো, তাহলে আর এই পাশটা আমার কনসিডার করার দরকার নেই। আমার তো প্রয়োজন আর ভেক্টরের মান এবং অভিমুখ। তাহলে আর ভেক্টরের মান এবং অভিমুখ নির্ণয় করার জন্য আমি দেখতে পাচ্ছি যে আমার এই উপরের পোর্শনটাকে প্রয়োজন নাই। কারণ কি, বাকি যে পোর্শনটা আছে সেটা ত্রিভুজ সূত্রের মতোই, তাহলে সেম ক্যালকুলেশন হবে ত্রিভুজ সূত্রের মতো। জাস্ট আমি এখানে লিখেছি ও এন সমান, আর সমান যে ও এন সমান ও এম প্লাস এম এন লিখেছি, তাহলে এইটা হচ্ছে ও এম, আর এখানে একটা এন ছিল, তাহলে ও এম প্লাস এম এন, তাহলে এ প্লাস বি।
তার মানে আর ভেক্টর সমান হয়ে গেছে a প্লাস বি। তাহলে ত্রিভুজ সূত্রের মতোই আমি অনুরূপ ভাবে লিখে দিতে পারি, অনুরূপ ভাবে প্রমাণ করাই যেরকম আগে করলাম, যে আর স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে আর সমান রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। পরীক্ষায় যদি তোদের পড়ে, তোদেরকে করতে হবে ত্রিভুজ সূত্রের যে ক্যালকুলেশনটা করেছি সেম ক্যালকুলেশনটা এখানে বসিয়ে দিলেই হবে, যা যা লিখে যাবে হুবহু এখানে বসিয়ে দিলেই হবে। শুধুমাত্র প্রথমটা স্টার্টিংটা আলাদা, কিন্তু মাঝখানের এই ক্যালকুলেশনটা সেম, যেটা আমি এখনই তোদেরকে দেখালাম। তাহলে সেখান থেকে আমি এটা প্রুফ করতে পারবো। যদি পরীক্ষায় সামান্তরিক সূত্র পড়ে তাহলে কিন্তু তোকে ওই 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 যে প্রমাণটা ওইটা এখানে ঢোকাতে হবে। তাহলে এখান থেকে আমি দেখ ট্যান থিটা পেয়ে যাবো, আবার আগের মতো সেম তো, ট্যান থিটা সমান বি সাইন আলফা ডিভাইড বাই a প্লাস বি কস আলফা। কিন্তু এখানে দেখ আরেকটা এক্সট্রা আমি লিখেছি ট্যান বিটা। কেন বল দেখি, দেখ এইখানে আমার আরেকটা বিষয় চলে এসেছে অলরেডি, এই যে এই দিকের সঙ্গে একটা কোণ করা যাবে। আগে থেকে উপর দিকটা যেহেতু থাকেনি, আমি আর ভেক্টরের সঙ্গে শুধু এ ভেক্টরের কোণ বলেছিলাম থিটা, কিন্তু কেউ তো বলতে পারে যে আর ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের কোণ যেটা এটা বিটা, আর ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের কোণ বিটা। তাহলে তার জন্য আরেকটা ট্যান দিয়ে প্রকাশ করা যেতেই পারে, সেটা হচ্ছে ট্যান বিটা। তাহলে ট্যান বিটা সমান তখন কত হয়ে যাবে, a sin আলফা ডিভাইড বাই বি প্লাস a cos আলফা। দেখ এখন মনে রাখার প্রসেসটা আরো বেশি কাজে লাগবে, যে মনে রাখার প্রসেসটা আমি একটু আগে বলছিলাম, যে ট্যান থিটা সমান হচ্ছে যে কি না বি sin আলফা ডিভাইড বাই a প্লাস বি cos আলফা। এটা কিভাবে লিখছিলাম আমি তখনই বললাম যে এটা এইভাবে লিখবো, যে যার সঙ্গে অ্যাঙ্গেলটা রয়েছে, যার সঙ্গে থিটা অ্যাঙ্গেলটা রয়েছে সেই ভেক্টরটা ছাড়া যে ভেক্টরটা থাকছে সে সাইন আর কসের সঙ্গে গুণ থাকবে। তাহলে দেখ এইখানে যদি সাইন আর কসের সঙ্গে গুণ থাকে বি, তাহলে এইখানে সাইন আর কসের সঙ্গে গুণ থাকবে এ, কারণ এই বিটা ভেক্টর বিটা যে অ্যাঙ্গেলটা সেটা অপোজিট দিকের অ্যাঙ্গেল। দেখ এই অ্যাঙ্গেলে যখন বিটা ধরছি তখন বিটার সঙ্গে কে সংশ্লিষ্ট হচ্ছে বি, তাহলে কস আলফা সাইন আলফার সঙ্গে কে গুণ থাকবে এ। যখন আমি থিটা অ্যাঙ্গেলটা ধরছি তখন থিটার সঙ্গে কে যুক্ত আছে এ, তাহলে সাইন আলফা কস আলফার সঙ্গে কে যুক্ত ছিল বি। কারণ এ আর যে লব্ধি ভেক্টরটা রয়েছে সেই লব্ধি ভেক্টরটাকে কেউ এ ভেক্টরের সাপেক্ষেও প্রকাশ করতে পারে, আবার কেউ বি ভেক্টরের সাপেক্ষেও প্রকাশ করতে পারে। তাহলে বি ভেক্টরের সাপেক্ষে অভিমুখ দিলে আমি ট্যান বিটা জানতে চাইবো, আর এ ভেক্টরের সাপেক্ষে অভিমুখ দিলে আমি ট্যান থিটা জানতে চাইবো। তাই যদি আমি ট্যান থিটা জানতে চাই তাহলে এক্সপ্রেশন কি হবে, বি সাইন আলফা ডিভাইড বাই a প্লাস বি কস আলফা। কারণ দেখ আমি যখন ট্যান থিটা জানতে চাইবো তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কে আছে এ, তাহলে স্টার্ট করবো বি থেকে। তাহলে বি সাইন আলফা ডিভাইড বাই a প্লাস বি কস আলফা। যখন আমি ট্যান বিটা জানতে চাইবো তখন আমি শুরু করবো এ থেকে, তাহলে কত হবে a সাইন আলফা ডিভাইড বাই বি প্লাস a কস আলফা। কারণ সাইনের সঙ্গে যে সহগটা গুণ থাকবে কসের সঙ্গেও সেই সহগটাই গুণ থাকবে। তাহলে ম্যাথামেটিক্যালি তো আমি প্রমাণ করতেই পারবো, একটু আগেই প্রমাণ করলাম ত্রিভুজ সূত্রের সাহায্যে। কিন্তু কখনো কখনো আমাকে এই এক্সপ্রেশন গুলো ডাইরেক্ট লিখতে হবে অঙ্ক করার জন্য, তাহলে তখন আমি এইভাবে লিখতে পারবো। এবার দেখ এই যে নির্ণয় করেছি আমরা লব্ধিটা, সেই লব্ধির কয়েকটা বিশেষ ক্ষেত্র আমরা পড়বো। ঠিক আছে, যেমন আমরা একটু আগে 90 ডিগ্রিতে বলছিলাম যে আলফা সমান যদি 90 ডিগ্রি তাহলে কি হবে। সিমিলারলি আমরা আর এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা কত হবে সেটাও জানতে পারবো মেন এক্সপ্রেশনটা থেকে। তাহলে আর এর যেটা মূল এক্সপ্রেশন ছিল সেটা কত ছিল, আর সমান রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। এইখান থেকে দেখ যদি মনে কর cos আলফাটা 1 হয়, cos আলফা cos আলফা যদি মনে কর 1 হয়, এটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুন ব্যাপারটা, যে আর ভেক্টর সমান রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। এবার তোকে কেউ জিজ্ঞেস করলো যে এ আর বি এর মানটা মনে করো ফিক্সড আছে, মনে কর এ সমান দিয়ে দিল 3 একক, বি সমান দিয়ে দিল 4 একক, তাহলে এ বি তো আর পরিবর্তন হবে না। এবারে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা বিভিন্ন রকম হতে পারে। কারণ দেখ আমি মনে কর কোনো একটা ভেক্টরকে এইভাবে একবার দুটো ভেক্টরকে এইভাবে রাখলাম, এইদিকে ভেক্টরটা রয়েছে আর একবার এইভাবে রয়েছে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলাদা। আবার দেখ একবার এইদিকে রাখলাম আর একবার এইদিকে রাখলাম, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আলাদা। তাহলে দেখ দুটো ভেক্টরের মান একই রেখে দুটো ভেক্টরকে বিভিন্ন অ্যাঙ্গেলে স্থাপন করা যেতে পারে। কথাটা কি বলছি বুঝতে পারছিস, দুটো ভেক্টরের মনে করো মানগুলো সেম আছে, মানে এ বি এদের মানগুলো সেম আছে, কিন্তু আলফাটা বিভিন্ন হতে পারে। কখনো আলফা এখানে এইটা আলফা, কখনো এইটা আলফা, তাহলে আলফা বিভিন্ন হতে পারে। কোশ্চেনটা হচ্ছে যে আলফার কোন মানের জন্য এই আর ভেক্টরটা ম্যাক্সিমাম হবে, আর ভেক্টরের মান ম্যাক্সিমাম হবে, মানে লব্ধির মানটা সবচাইতে বেশি হবে কখন, কখন বেশি হবে না যখন cos আলফা সবচাইতে বেশি হবে, যখন cos আলফা সবচাইতে বেশি হবে।
কারণ দেখ আর সমান কত রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা, তাহলে cos আলফা যদি বেশি হয় আর বেশি হবে, কারণ ab তো ফিক্সড। তাহলে cos আলফার সর্বোচ্চ মান কত? আমি ত্রিকোণমিতি পড়ানোর সময়ই বলেছি যে cos আলফার সর্বোচ্চ মান হচ্ছে যে 1, এগুলো ওই জন্য আগে বলে রেখেছি যে cos আলফার সর্বোচ্চ মান হচ্ছে যে 1। তোরা ক্লাস 10এও হয়তো অনেকে পড়েছিস যে cos আলফা sin আলফা সর্বোচ্চ মান 1 হয়। তাহলে cos আলফার যদি সর্বোচ্চ মান 1 হয়, তাহলে cos আলফা সমান 1 হলে আলফা সমান কত হবে? 0 ডিগ্রি। cos আলফার কত মানের জন্য cos আলফা 1? 0 এর জন্য। আলফা 0 ডিগ্রি মানে কি? দুটি ভেক্টর পরস্পরের সমান্তরাল একই দিকে যদি থাকে। আলফা 0 মানে কি? আলফা 0 মানে হচ্ছে যে দুটি ভেক্টর একই দিকে পরপর থাকবে বা সমান্তরাল থাকবে। এর যদি আমাদের এ ভেক্টর হয়, তারপরেই আমি যদি বি ভেক্টরটাকে জুড়ে দিই এরকম ভাবে, যেটা আমি এখানে দেখিয়ে দিই, এ ভেক্টর তার সঙ্গে আমি বি ভেক্টরটাকে জুড়ে দিয়েছি। বুঝতে পারছিস? এখান পর্যন্ত এ ভেক্টর, তারপরে বি ভেক্টর, তাহলে এটা কি পরপর যুক্ত হয়ে গেছে। আলফা সমান 0 ডিগ্রি। তাহলে আলফা সমান যদি 0 ডিগ্রি হয়, তখন এইখানটাতে এই cos আলফা যদি 0 বসে, আলফা যদি 0 বসে, তাহলে cos 0 1, তাহলে যেটা মানটা কত বের হবে? রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। তাহলে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab মানে কি? রুট ওভার এ প্লাস বি হোল স্কয়ার। আর রুট ওভার এ প্লাস বি হোল স্কয়ার মানে কি? জাস্ট এ প্লাস বি। রুট ওভার এ প্লাস বি হোল স্কয়ার মানে কি? এ প্লাস বি। তার মানে দেখ, দুটো ভেক্টরের যোগফল তখন সিম্পল এ প্লাস বি হয়ে যাচ্ছে, স্কেলার যোগের মতো। কারণ দেখ, তখন দুটো ভেক্টর পরপর হয়ে গেছে, তো এই ভেক্টরটার পরেই এই ভেক্টরটা, তাই এদের যোগফল কত হবে? জাস্ট এ প্লাস বি। স্বাভাবিক নিয়মে হওয়া উচিত ছিল এদের যোগফল জাস্ট এ প্লাস বি হবে, তাই হয়েছে। তাহলে এবং এ প্লাস বি দেখ, এদের যোগফলটা কত হচ্ছে? লব্ধিটা আর, পুরোটা আর হচ্ছে, নিচে দেখ দেখিয়েছি পুরোটা আর হচ্ছে। তাহলে তখন থিটা কত হবে? ট্যান থিটা কত হবে? দেখ, বি সাইন 0 বা এ প্লাস বি কস 0, তাহলে সাইন 0 0, তাহলে থিটা 0 হয়ে যাচ্ছে। লব্ধির অভিমুখ তো 0, মানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি 0 হয়, তাহলে তার সঙ্গে যে আর ভেক্টরটার অভিমুখ সেটাও 0। তার মানে কি সব একই দিকে। 0 মানে কি সব প্যারালাল, সব একই দিকে। তাহলে যেদিকে এ সেদিকে বি, আবার সেইদিকে আরও। মানে জাস্ট তুই ভাবতে পারিস যে এ আর বি এখন পরপর দুটো সরল রেখা, তাহলে পরপর দুটো সরল রেখার যোগফল কত হবে? জাস্ট পুরো সরল রেখাটার দৈর্ঘ্য এখান থেকে এখান পর্যন্ত, সেটাই লব্ধি। আর তাহলে জাস্ট এ প্লাস বি হয়ে গেছে। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, মানে cos আলফার মান যদি 1 হয়, তাহলে যোগফলের মানটা সর্বোচ্চ হচ্ছে, এবং সেই সর্বোচ্চ মানটা কত? a প্লাস বি। মানে সাপোজ তোকে একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। মনে কর a সমান 4, b সমান 3। তাহলে a সমান 4 আর b সমান যদি 3 হয়, এখানে যদি বসাস, দেখ এখানে এখান থেকে মনে করে বসালি, তাহলে কত হবে? 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু cos আলফা। এবার মনে কর cos আলফাটা যদি মনে কর 1 হয়ে যায়, তাহলে কত হবে? 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3। তার মানে কত? জাস্ট a প্লাস বি, মানে 4 প্লাস 3 7। মানে দুটো ভেক্টরের মান, একটা যদি 4 হয় একটা যদি 3 হয়, তাহলে তাদের সর্বোচ্চ মান হবে 7। তুই 7-এর থেকে বেশি মান এই সূত্রটাই বসিয়ে আর কোনোভাবেই পাবিনি। 7-এর থেকে বেশি মান 4 আর 3 যোগ করে, মানে বাকি আলফার যে কোনো মানের জন্য, আলফা 0 ছাড়া আলফা যদি যে কোনো মান তুই বসাস, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 20 ডিগ্রি, 10 ডিগ্রি, যাই বসা, যে কোনো মান বসা আলফার, সবসময় সেটা 7-এর থেকে কম হবে। তার মানে দুটো ভেক্টরের মান যদি আমি বলে দিই, তাহলে তাদের সর্বোচ্চ মানটা হবে জাস্ট a প্লাস বি। এই ফর্মুলাটা থেকে আমি দেখতে পাচ্ছি, প্রমাণও করা যাচ্ছে এখান থেকে। সিমিলারলি আর এর মান সর্বনিম্ন কখন হবে? যদি cos আলফাটা সর্বনিম্ন হয়। আর cos আলফা যদি সর্বনিম্ন হয়, তাহলে cos আলফা সর্বনিম্ন মান হচ্ছে -1। cos আলফা সর্বনিম্ন মান হচ্ছে যে -1, এটা মনে রাখবি। cos আলফা সর্বনিম্ন মান -1, মানে আলফা কত? 180 ডিগ্রি। আমি দেখবি বলেছিলাম ত্রিকোণমিতি পড়ানোর সময়, cos আলফা সমান -1 হলে আলফার মান হবে 180 ডিগ্রি। তাহলে আলফা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এ ভেক্টরটা দেখ, এইদিকে যদি এ ভেক্টর হয়, তাহলে বি ভেক্টরটা কি তার অপোজিট দিকে হবে? ঘুরিয়ে দিচ্ছি দেখ, উল্টো দিকে হয়েছে বি ভেক্টরটা। তাহলে এই দিকে যদি এ ভেক্টর হয় সামনের দিকে, তাহলে বি ভেক্টর হবে বিপরীত দিকে। তাহলে বি ভেক্টর হবে বিপরীত দিকে। এবং দেখ, যদি আমি এই cos আলফার মানটা -1 বসাই, তাহলে কত হবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab মানে কত? রুট ওভার a মাইনাস b হোল স্কয়ার। তার মানে এক্সপ্রেশনটা কত হবে? জাস্ট a মাইনাস b। এইখানটা লিখেছি জাস্ট a মাইনাস b, কিন্তু আমি a মাইনাস b না লিখে a ডিফারেন্স b লিখেছি। দেখ সাইনটা আমি জাস্ট এরকম করে দিয়েছি, সাইনটা এরকম, এটা ডিফারেন্স বোঝায়, a ডিফারেন্স b। a মাইনাস b না লিখে আমি a ডিফারেন্স b লিখেছি। কেন বলতো? কারণ যে এটার মানে বোঝায় a আর b এর ডিফারেন্স, যেটা বড় হবে সেটা আগে লিখবো। মানে a মাইনাস বিও হতে পারে, b মাইনাস এও হতে পারে। তুই বুঝতে পারছিস, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab মানে
এ প্লাস বি এ মাইনাস বি এর হোল স্কয়ারও লিখতে পারি, আমি বি মাইনাস এর হোল স্কয়ারও লিখতে পারি। তাহলে যেটা বড় সেটা আগে লিখবো। তার মানে কি আর মিনিমামটা হচ্ছে এ মাইনাস বি বা বি মাইনাস এ। তাহলে এইখানে আমি ছবিটা যেভাবে দেখিয়েছি তাতে এ বড়, এ ভেক্টরটার দৈর্ঘ্যটা অনেক বেশি বি ভেক্টরটার চেয়ে। তাহলে এ ভেক্টরটা এইদিকে আছে, বি ভেক্টরটা এইদিকে আছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে যে 180 ডিগ্রি এবং এদের বিয়োগফল হবে এ মাইনাস বি। তাহলে এর থেকে জাস্ট আমি এই বি পোর্শনটাকে বাদ দিয়ে দিচ্ছি, এইখান পর্যন্ত আমি বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে মাইনাস বি। তাহলে এই যেটা ছিল প্লাস এ, তার থেকে এই পোর্শনটা বাদ দিয়ে দিলে লব্ধি কোণটা পড়ে থাকবে এই অংশটা, লব্ধি এই অংশটা। আর ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আর মিনিমামের মানটাও হয়ে যাচ্ছে এ মাইনাস বি। এবং এখানে যদি সাইন 180 ডিগ্রি বসে তার ট্যান থিটা জিরোই আসছে আসবে। তাহলে আর এর মানটা এ এর দিকেই হবে, আর এর অভিমুখটা এ এর দিকেই হবে, থিটার যেহেতু জিরো আসছে, কারণ থিটাটা এ এর সঙ্গে কোণ ছিল। তাহলে থিটা যদি জিরো হয় তাহলে আর এর মান, আর এর যে অভিমুখটা সেটা এ এর দিকেই হবে। সাইন 180 মান জিরো, তাহলে উপরটা জিরো হয়ে গেলে ট্যান থিটা জিরো হয়ে যাবে। তাহলে বোঝা গেল? তাহলে কস আলফার মানটা যদি +1 হয়, মানে আলফা সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলে সর্বোচ্চ হবে দুটো ভেক্টরের যোগফল। আর আলফা সমান যদি 180 ডিগ্রি হয় তাহলে দুটো ভেক্টরের যোগফল সর্বনিম্ন হবে, এ মাইনাস বি হয়ে যাচ্ছে। এবং আরেকটা যেটা কেস যেটা রয়েছে 3 নম্বরটা, এটা আমি আগেই আলোচনা করে দিয়েছি প্রথমেই, যে দুটি ভেক্টর যদি পরস্পরের সঙ্গে লম্ব হয় তাহলে আলফা সমান 90 ডিগ্রি। তাহলে কত হবে সেটা রুট ওভার জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos আলফা, আলফা 90 ডিগ্রি বসালে এটা cos 90 জিরো হয়ে যাবে। তাহলে জাস্ট এটা থাকছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়েও পাচ্ছিলাম, আমি বললাম জাস্ট সমান রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় তাহলে ট্যান থিটা কত হবে, জাস্ট বি বাই এ। অথবা যদি আলফাটা আমি 90 ডিগ্রি বসাই তাহলে বি সাইন 90 ডিভাইড বাই এ প্লাস বি কস 90, তার মানে হয়ে যাবে বি বাই এ। এটা আমি প্রথমেই বলেছি ফার্স্টেই স্টার্টিং করার সময় ত্রিভুজ সূত্র, যে আলফা সমান 90 ডিগ্রি হলে আমাদের এত কিছু না করলেও চলতো, আমরা জাস্ট বসিয়ে দিতাম। এবং এই 1 2 3 এই লাস্টে যে তিনটা রেজাল্ট আমি বললাম, দেখ এই রেজাল্টগুলো আমরা ভেক্টর না জেনেও এর আগে করেছি এবং এগুলো করতে পারতাম। এগুলো একটা একটা স্পেশাল কেস, 0 ডিগ্রি 180 ডিগ্রি বা 90 ডিগ্রি। কিন্তু ভেক্টরিক্যালি আমরা ইন জেনারেল আলফা ধরে করেছি, যাতে যে কোনো কেস আমরা ওখান থেকে নির্ণয় করতে পারি। তোদের কাজ হবে এই যে পড়াটা, এই পড়াটা সঠিকভাবে তৈরি করা, খাতায় লিখে নিতে হবে পুরো নোটটা, তারপরে প্রয়োজন হলে রেকর্ডিংটা আবার দেখে ওইটাকে তৈরি করা। ঠিক আছে? তাহলে আজকে এখানে পর্যন্তই থাক। নেক্সট আবার মঙ্গলবার দিন হবে 6টার সময়। তোদের মঙ্গল বৃহস্পতি শনি 6টায় টাইম। যারা টাইম ম্যানেজ করতে পারবি নি তারা রেকর্ডিংটা দেখবি। ঠিক আছে? আর এই সময় উপস্থিত থাকতে পারলে তো খুবই ভালো হয়, কারণ কোয়েশ্চেনটা করতে পারবি, যদিও কোয়েশ্চেন তোরা করিসনি, কারণ কোয়েশ্চেন থাকবে না। আমি এমন করে পড়াচ্ছি, যদি তোরা প্রত্যেকটা জিনিস ভালো করে শুনিস তাহলে কোনো কোয়েশ্চেন থাকতেই পারে না। ঠিক আছে? তবুও যদি কোয়েশ্চেন থাকে, আমাকে দু একটা কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করবি। আর তোদের কাজ হবে এই নোটটাকে সম্পূর্ণভাবে খাতায় লিখে ফেলা এবং প্রয়োজন হলে আবার রেকর্ডিংটা দেখা এবং বিষয়গুলোকে সব বোঝা। ঠিক আছে? এখন আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে, এটার উপরে পেনটা আসেনি বলে। পেনটা অর্ডার দিয়েছি অ্যামাজনে, আসছে। ওই পেনটা এলে এর উপরে আবার ভালোভাবে লিখতে পারবো, তাহলে আবার বোঝাতে সুবিধা হবে। তো এখন তো আসতে দিচ্ছে না মনে হয়, আটকে গেছে মাঝখানে। তো যাই হোক, ঠিক আছে, আজকে তাহলে লিভ করছি। আর